সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জি টিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা খুবই খুশি আপনি এত ব্যস্ততার মাঝেও আসলে আমাদেরকে সময় দিয়েছেন। না, এরকম না। আমি কথা বলতে চাই। প্রথমে আসলে জানতে চাই আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা মানে সম্বন্ধে। আমি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আমার বাড়ি, রসুলপুর গ্রামে। আমার বাবার 10 সন্তান। আমরা 8 ভাই 2 বোন, একই মা। আমি গ্রামেই প্রাইমারি, উপজেলা পার্শ্ববর্তী উপজেলা মধুপুর সুস্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি, ঘাটাইল কলেজ থেকে ইন্টারমিডিয়েট, আর তেজগাঁ কলেজ থেকে বিএ পাস। আমি সিম্পল গ্রাজুয়েট। কিন্তু মানে এই পড়াশোনার ব্যাকগ্রাউন্ড থেকে হেলথ সেক্টরে আসলে কিভাবে আসা? হেলথ সেক্টরে আসা হলো আমি বন্ধুবান্ধবের মধ্যে আসছি। জি, এসে এটা আমি খুব আনন্দ পেয়েছি। ওকে, প্রথমত আমি গ্রাজুয়েট, আর পাশাপাশি আমি ফার্মাসিস্ট। ওকে, যার কারণে আমি প্রথম মেডিসিনের বিজনেস করতাম। তারপর থেকে আমি বন্ধুবান্ধবের সাথে ডায়াগনস্টিক বিজনেসে আসি 1995 সালে, খুব স্বল্প পরিসরে। আজকে যে দেখতেছেন এইটা সেই 95 সাল থেকে এখন পর্যন্ত। এখন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল তো আসলে মানুষের কাছে একটা আস্থার নাম হয়ে দাঁড়িয়েছে। আমরাও মাঝে মাঝে আসলে বিপদে পড়লে আপনার হেল্প নিই। সো সেই আস্থার জায়গাটা অর্জনের যে জার্নি, সেই জার্নিতে আপনি আসলে এখন যেই পর্যায়ে এসছেন সেটা কিভাবে দেখেন? এইটা আমি আসলে প্রথমত হলো আমার যারা স্বাস্থ্যসেবা আমার কাছ থেকে নেয়, যেমন আপনিও যদি যান, আমি আগে আপনার চাহিদাটা জানার চেষ্টা করব। জি, আপনার চাহিদাটা জেনে যদি আমি আপনার সলভ করি, এটাই হলো আমার গোপন সূত্র। ওকে, মানুষের চাহিদাটা পূরণ করতে পারলে হবে। যেমন আমার এখানে ল্যাবরেটরি আছে, হাসপাতাল আছে, যথোপযুক্ত জায়গায় 2 জায়গাতেই কিন্তু যথোপযুক্ত কনসালটেন্টরা বসা আছে। তারা কিন্তু তার যার জায়গায় যথোপযুক্ত উপযুক্ত। সেই জায়গায় ধরেন আপনার একটা টেস্ট হলে সেটা উপযুক্ত টেস্ট বেরিয়ে আসে। এই কারণে আমার এখানে কোনো ফাঁকি নাই। আমরা বিশ্বমানের মেশিন বসাই, পাশাপাশি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আমরা রিয়েজেন্ট ব্যবহার করি। ওকে, যার কারণে আমাদের রিপোর্টের সুনাম দেখবেন গত 20 বছরে আলোক হেলথ কেয়ারের অনেক সুনাম, জি। যে ওরা রিপোর্ট ভালো করে। হসপিটালিটি সেক্টরে মানুষের তো কোয়ালিটিটা এনশিওর করতে হয়। অনেকে হয়তো বুঝে না বুঝে আপনাদেরকে অনেকেই করে যে কোয়ালিটিটা এনশিওর করতে গেলে কিন্তু আসলে প্রাইজিংয়ের একটা ফ্যাক্ট চলেই আসে। আপনারা আসলে যেই প্রাইসটা নির্ধারণ করছেন সেই অনুযায়ী কি কোয়ালিটি সেবাটা আসলে পেশেন্টরা পাচ্ছে কিনা? আমি মনে করি যে যতটুকু আমরা অর্থ নেই, জি। মানে আমাদের যে প্যাকেজ প্রাইসটা, এইটুকু না হলে আবার আমরা চলতে পারবো না। ওকে, আমাদের ধরেন একটা রেগুলার প্রাইস তো আছেই। জি, কোনো কিছু নিয়ে যদি দাম বেশি মনে হয় তাহলে দেখবেন যে ওইখানে ডাক্তারটা অনেক উচ্চমানের। আপনি তো জি, বোঝেনই জি, যে প্রাইভেটে ডাক্তার বেদে তার ভিজিটটা হয়। জি, সেরকমভাবে যে আমার এখানে যেমন আপনি আল্ট্রাসোনোগ্রাম যদি চিন্তা করেন, তাহলে দেখবেন যে আল্ট্রাসোনোগ্রাম আমার এখানে 1500 টাকায় আছে, একই আল্ট্রাসোনোগ্রাম 3000 টাকায় আছে। ওকে, তো অর্থাৎ ওটা ডাক্তার বেদে একটু দাম কম বেশি হয়। যার কারণে এইখানে আপনাদের কাছে মনে হয় যে আমরা বিল বেশি নিতে পারি, আসলে বেশি না। কিন্তু আমাদের আসলে ওভারঅল হেলথ সেক্টরের যে অবস্থা, মানে আমরা যারা আসলে রোগী হিসেবে সেবা প্রত্যাশা করি, সেই জায়গায় কিন্তু একটা মেজর পোর্শন বাহিরের দেশের দিকে ঝুঁকে যায়। সেই ক্ষেত্রে আপনার কি মতামত? আমি এটা নিয়ে আপনাদের মিডিয়ায় আমি অনেকবার কথা বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু বলেছেন জি, যে $5 বিলিয়ন আমরা ফেরাবো। আমাদের কম বেশি $5 বিলিয়ন বিদেশে যাচ্ছে। জি, আমি কিন্তু ওনার বক্তব্যের সাথে আমি শতভাগ একমত। জি, আমাদের দেখবেন যে আমাদের 1.02% জিডিপির 69,000 কোটি টাকা আমাদের বাজেট দিয়েছে। ওই যেটা দেশ থেকে বেড়েই যাচ্ছে ওটাও কিন্তু সমপরিমাণ। জি, অর্থাৎ আমরা অর্ধেক বলতে গেলে আউটসোর্সিং করতেছি রাইট, স্বাস্থ্যসেবাটা। তো সেখানে ফেরত আনতে হইলে এটা বিশাল একটা সিদ্ধান্তের প্রয়োজন এবং কর্মযোগ্য সৃষ্টি করতে হবে। আমি সরকারের সাথে একমত। পাশাপাশি এটাও একমত যে আমাদের
যে বিদেশে যাচ্ছে, আমরা দেশটা যদি ডেভেলপ করতে চাই তাহলে কিন্তু এই টাকাটা আমাদের ফেরাইতে হবে, অর্থাৎ জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে জনগণ কি শুধু কথায় উদ্বুদ্ধ হবে? কেন যাচ্ছে? একটা হলো আমাদের এখানে অনেক ভিড়, আমরা অল্প কিছু জায়গাতে সাকসেসফুল না, যেমন ওই রকম সাকসেসফুল না, যেমন আমাদের কিডনি ট্রান্সপ্লান্টে আমাদের অপারগতা আছে, ওই রকম কোনো প্রতিষ্ঠান নাই। অনেক কিডনি রোগী বিদেশে যাচ্ছে এবং যাদের অর্থ আছে তারাও যাচ্ছে। আর পার্শ্ববর্তী দেশগুলোতে যাওয়া, যে আপনি চট্টগ্রাম থেকে যেমন ঢাকায় আসবেন, ঢাকার থেকে আপনি কলকাতা যাবেন, তো এখানে একটা ইজি মুভমেন্ট আছে যদি ভিসাটা থাকে। আর ওরা আমাদের অলমোস্ট আমাদের সমান বা আমাদের চেয়ে কিছু বেশি। আপনি যেখানে একটা বাইপাস অপারেশন করবেন, আমাদের দেশে কিন্তু 3 লাখ 4 লাখ টাকা হলে হয় ভালো প্রতিষ্ঠানে, কিন্তু ওই দেশে কিন্তু ভালো প্রতিষ্ঠানে করতে গেলে $5,000 উপরে খরচ করতে হয় এবং একটা পরিবার নিয়ে যেতে হয়, তাহলে অনেক টাকা খরচ করছে না? সে জায়গায় আমরা যদি ঐক্যবদ্ধ হইতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়াইতে হবে, দেন আমাদের ট্রেনিং বাড়াইতে হবে। না, এটা আসলে মানে ট্রিটমেন্টটা তো আসলে একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে মানুষের স্যাটিসফ্যাকশনটা আসে। সো মানুষের আস্থাটা আমরা কিভাবে অর্জন করতে পারি? আস্থাটা হলো এটার প্রচার প্রচারণা বাড়াইতে হবে, অ্যাওয়ারনেস বাড়াইতে হবে যে এটা একটা দিক আছে। আর একটা দিক হলে অ্যাকুরেসি কাজ করতে হবে। আপনি দেখেন, একটু আমার দুর্নামের মধ্যে যায়, আমরা প্রাইভেট হাসপাতালে কিছুদিন আগে কিন্তু ধরা পড়ছে যে 8ম শ্রেণীর পাস সার্জন, এটা আপনার নলেজ আছে। তো এগুলাকে অবশ্যই কারেকশন আনতে হবে, অ্যাকুরেসি এবং বিহেভিয়ার, এই দুটো কিন্তু মানুষ চায়। মানুষ টাকা দিয়ে সার্ভিস নেবে, আমার কাছ থেকে দয়া নিচ্ছে না, তাহলে আমরা হেসে কথা বললে অসুবিধা কোথায়? এই জন্য দেখবেন আলোক সবসময় হেসে কথা বলে। আপনি আমার কর্মীকে গালি দিবেন, ওরা আপনাকে গালি দিবে না, ওরা গালি শুনবে। আপনাদের যারা মালিকরা আছেন তাদের কিন্তু একটা বড় ভূমিকা, যে স্টাফদের সেইভাবে ট্রেন আপ করে তাদের নিয়োগের ক্ষেত্রে একটা স্বচ্ছতার জায়গা থাকে, তো সেগুলো আপনারা কিভাবে মেনটেনেন্স করেন? এখানে আমি তো বলতে গেলে আমি সোল অথরিটি। আমার এখানে অনেক বড় বড় ডাক্তাররা কাজ করে, আমি তাদের সমন্বয় করি, তারা যেন নিয়োগটা সঠিক করে। আমিও অনেক সময় ইন্টারভিউতে থাকি, ওনারা ইন্টারভিউ নেয়, যেহেতু আমি মেডিকেল টার্মেন না, আমি ওনাদের ইন্টারভিউটা বুঝে ফেলি। আর ওনারা যে নাম্বার দিচ্ছে, সিলেকশন দিচ্ছে, আমি এটাকে নীরবে দেখি এবং সিদ্ধান্তগুলো যখন আমার সামনে নেয় সঠিক হয়। সরকারের পাশাপাশি আমাদেরও মনে হয় সচেতনতা বৃদ্ধির একটা জায়গা চলে আসে আর কি। মানে আপনাদের যেমন দায়িত্ব আছে, সেমনি সাধারণ জনগণেরও দায়িত্ব আছে যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে সুস্থ রেখে হাসপাতালকে আসলে কোঅর্ডিনেট করতে হয় সেইখানে। আমি বলবো যে এইখানে মানে মূল দায়িত্বটা সরকারের। ধরেন আমি যে শুধু আমি মুখে বললাম আমি খুব ভালো, আমাকে প্রমাণ করতে হবে না, আমার সার্টিফিকেট থাকতে হবে না, সেরকম ভাবে এটা সরকার তদারকি করে। একটা সাধারণ মানুষ কিন্তু আমার একুরেসি প্রমাণ করতে পারবে না। আপনি দেখেন ইদানিং এই যে এক ধরনের সাংবাদিক নাম পরিচয়ে এরকম কাজ করে, আমি সাংবাদিকদের বলি যে আমার বিরুদ্ধে আপনি লেখেন, কিন্তু বুঝে লেখেন, বুঝে লেখেন আমার সত্যিকার এই অপরাধটা কি। কিন্তু আপনি যদি সমাজকে গরম করে দেন তাহলে তো হবে না। আপনি যে মেডিকেলে বললেন যে এই রুগীটা মারা গেল কেন, এইটা মারা গেল আবিধানিক অর্থ অনেক বড়। আপনি যেহেতু মেডিকেল টার্ম বোঝেন না, তাহলে এইটার উপরে আপনার লেখাটা ঠিক হবে না। আপনি সরকারকে বলেন, থানা আছে, ডিজি অফিস আছে, বলেন আমার কি অপরাধ। এই জায়গার থেকে যদি আমরা অ্যাওয়ারনেস বাড়াইতে পারি, সরকার যদি আমাদের ইনহাউসগুলো দেখে, আমার ল্যাবরেটরি দেখে, আমার ওটি দেখে, আমার আইসিইউ দেখে, তাহলে দিন দিন এটা পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু হচ্ছে। আপনি দেখেন, আপনি মনে হয় ছোট সময় শুনছেন যে আমাদের অনেক দুর্নাম, রিপোর্ট দিছে ক্যান্সার, বিদেশে যে ধরা পড়ছে কিছুই নেই। এখন কিন্তু এই সমালোচনাটা খুব বেশি নেই, তা এই অর্থে বেড়েই গেছে। আমরা আস্তে আস্তে কিন্তু সরকার কাজ করছে, পাশাপাশি আমরাও কাজ করছি। আমাদের মধ্যে কিন্তু অনেক কম্পিটিশন আছে। এখন যত ভালো ব্যবহারই করি, যদি অ্যাকুরেসি না থাকি, তাহলে কিন্তু রুগী যাবে না। মানুষ এখন অনেক চালাক। এত বছরের অভিজ্ঞতা আপনার এই হেলথ সেক্টরে, কোন সেক্টরগুলো নিয়ে আসলে সরকার স্পেসিফিকলি কাজ করা উচিত, পাশাপাশি আপনাদেরও এগিয়ে আসা উচিত ওভারঅল আমাদের দেশের স্বাস্থ্য খাতকে ভালো করার জন্য? আমি যদি স্বাস্থ্য খাত নিয়েই কথা বলা দরকার, আর যদি যেহেতু আমি নাগরিক, আমি সব কথাই বলতে পারি। আমরা শুধু স্বাস্থ্য খাত না, সকল খাতে আমাদের ঝামেলা আছে। আপনি কি খাদ্যে ঝামেলা নাই? অবশ্যই। আমাদের বস্ত্রে ঝামেলা নাই? বাসস্থানে তো আছে। তাহলে তো আমাদের শিক্ষায়ও আছে। শিক্ষার মান কিন্তু আমরা পৃথিবীর মধ্যে পিছিয়ে।
তা আমরা ওগুলা করতে চাই না। আমি যে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতে চাই, স্বাস্থ্যসেবা নিয়ে কাজ সরকার করছে, আমরাও করছি। সুখবর হইল নতুন সরকার এসে 42,000-এর জায়গায় 69,000 কোটি টাকা দিছে। কনভার্ট করলেও কিন্তু কিছুটা বেশি, 30-40% বেশি আসছে। তো এটা একটা ইতিবাচক দিক। আরেকটা কথা বলেছে যে আমরা $5 বিলিয়ন বিদেশে যাচ্ছে, সেটা আমরা ফিরাবো, আমরা রিটার্ন ব্যাক করব। আরেকটা সুখবর আছে যে প্রত্যেকটা জায়গায় মায়েদের জন্য নর্মাল ডেলিভারি ব্যবস্থা রাখতে বলছে সরকার, ইদানিং বলছে প্রত্যেকটা হাসপাতালে থাকতে হবে। এটা একটা ইতিবাচক দিক। এখন রেজাল্ট তো দূরে, আপনি ধরেন স্বাস্থ্যসেবা এটাকে যে যতটুকু আমরা ডেভেলপমেন্ট আসছে, আরও নিবিড়ভাবে আরও 10 থেকে 15 বছর কাজ করতে হবে। পাশাপাশি বাজেট, ওই যে আপনারা যেটা বলেন জিডিপির 5% আসছে, 1.02, তাহলে 5% আসলে 3 লাখ 3.5 লাখ কোটি টাকা আমাদের আসবে। তখন আমরা এটা যদি 5 বছর পাওয়া যায়, 3 লাখ 4 লাখ করে কোটি টাকা যদি স্বাস্থ্য বাজেটে আসে, এটা সরকারের। পাশাপাশি কিন্তু সরকারের কাছে গরিব মানুষগুলো, ধনী মানুষগুলো সার্ভিস পেল। যারা এর পরেও আমাদের সার্ভিস চাবে, আমাদের সার্ভিসটা কিন্তু আরও ভালো হবে। হেলথ ডায়াগনোসিসে আমরা জানি যে মেশিনারিজের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই ক্ষেত্রে আপনারা বিশ্বের সাথে আমরা কতটুকু তাল মিলিয়ে চলতে পারছি? আমি আপনার মাধ্যমে আমি দেশের জনগণ এবং সরকারকে জানাইতে চাই যে সব মেশিনই বিশ্বমানের না। সেই জন্য এখন সময় আসছে, এখন কারেকশন হয়েছে। যেমন আমরা যখন প্রথম 30 বছর আগে এই স্বাস্থ্যসেবায় আসি, তখন কিন্তু একটা এক্সরে মেশিনের বিধি নিষেধ ছিল না, 10 to 15 mm মেশিন আনা যাইতো। এখন কিন্তু 200 mm 300 mm মেশিনের নিচে আনা যায় না। এটা একটা ইতিবাচক দিক, এটাকে পরিবর্তন করছে। এখন যদি এই বিশ্বমানের মেশিনগুলা, যেমন আপনি বাংলাদেশের যেগুলোকে আপনি যদি আমাকেও কাউন্টে নেন, আমি মিনিমাম, আমাদের মতো প্রতিষ্ঠান যেগুলো আছে, আমরা সব বিশ্বমানের মেশিন ব্যবহার করি। যেমন আমরা যেখানে বায়োকেমিস্ট্রি মেশিনটা, আপনি যে দেখবেন যে আমেরিকাতেও এই মেশিনেই হয়। মানে আমাদের বাংলাদেশের যে সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আছে, আমেরিকা রাশিয়াতে একই মেশিনে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আলট্রাসোনোগ্রাম যেগুলো করা হচ্ছে, ইকোকার্ডিওগ্রাফি যেগুলো করা হচ্ছে, এমআরআই, সিটি স্ক্যান যেগুলো করা হচ্ছে, বিশ্বমানের মেশিন। অর্থাৎ এখন বিশ্বমানের মেশিনটা যদি আনা হয়, আমাদের যে মানে আস্থার অভাব আছে, এই যে বিদেশে চলে যাওয়া, টাকা হলে বিদেশে চলে যাওয়া বা অপ্রতুলতা, এগুলো আস্তে আস্তে ফিরে যাবে। অর্থাৎ আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা দেশে মেশিনপত্র মার্কেটিং করতেছে, এগুলোকে সেন্সর করতে হবে। আমরা যে সমস্ত রিয়েজেন্টটা পরীক্ষা নিরীক্ষা করতেছি, এটাকে কঠিনভাবে সেন্সর করতে হবে। সরকার ইতিমধ্যে করছে, আমি আশাবাদী যে সরকার করছে, এটা আরো কঠিনভাবে করা উচিত আমি মনে করি। কিন্তু এটার পাশাপাশি ধরেন মেশিনারিজ তো আমরা বিশ্বমানের ধরেন চলে আসলো, আমাদের যে বাংলাদেশের ডাক্তারগুলো হচ্ছে, তাদের ওই ক্যাপাসিটি বা ওই এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমরা কি সেই জায়গাটায় টিকে আছে কিনা? আপনি দেখবেন বাংলাদেশের অনেক চিকিৎসক পৃথিবীতে অনেক নাম করছে, আছে, এই জায়গায় নাম করতে পারছে না, এটা বলেন, এই জায়গায় কিন্তু নাম করছে। ওই অনুযায়ী প্রতিষ্ঠানগুলো তৈরি হইতে হবে, ওই অনুযায়ী সরকারের হাসপাতালগুলো তৈরি হইতে হবে। পাশাপাশি একটা ভালো কথা বলছেন, ডাক্তারদেরকে চিকিৎসা বিজ্ঞানে রাখলেই ভালো হয়, ডাক্তাররা যেন অন্যদিকে না থাকে। যেমন রাজনীতিটা যদি বন্ধ করা যায়, তারপরেও অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো যদি বন্ধ করা যায়। ধরেন আপনি একজন কার্ডিয়াক সার্জন, আপনি যদি হসপিটালে কাজ করেন, আপনি 20টা রুগী দেখতে পারবেন, 5টা অপারেশন করতে পারবেন। আপনার যে বয়স, আপনাকে তাহলে এই জায়গায় খরচ ব্যবহার করলে ভালো হয়। এটা আমি বলতে চাই যে সরকার যদি যে সমস্ত ডাক্তাররা যেখানে উপযুক্ত সেখানে রাখতে হবে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আসলে আমি এক কথায় বলবো, ডাক্তারদের উপরে যে প্রেশারাইজেশন করে, বা আপনাদের সাথেও আসলে বিজনেসের কোনো আছে কিনা আমি জানি না, সেই প্রভাব বিস্তারের যে জায়গাটা তাদের, সেইটা আপনার এই সেক্টরে কিভাবে আসলে প্রতীয়মান হচ্ছে? ফার্মাসিউটিক্যাল গেলে অযাচিত কাজ করে না, তাদের আমাদের একটা ব্যাপার আছে যে মেডিসিনগুলো যদি ডাক্তারদেরকে নলেজে না দেয়, এটা তো তারা ভুলে যাবে। আর যেহেতু ফার্মাসিউটিক্যাল অনেকগুলো, তাহলে কম্পিটিশন এখানে আছে। আপনাদের মনে হয় যে ডাক্তারদেরকে প্রেশার দেয় না, মোটেও প্রেশার দেয় না। তারা আবেদনই করে, স্যার আমারটা লিখেন, স্যার আমারটা লিখেন। এখানে ডাক্তারদের ব্যাপার বললাম। আর আমরা যারা হাসপাতাল চালাই,
আমাদের হাসপাতালে, যেমন আমার হাসপাতালে 4টা ফার্মেসি আছে, 4টা ফার্মেসি চলে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। আমরা মনে করি ভালো কোম্পানিগুলা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করলে আমাদের দেশে অনেক উপকার হবে। আর ডাক্তারদের যে ডিস্টার্ব করতেছে এটা না, আসলে ডাক্তাররা যেহেতু অনেক ছেলে মেয়ে এনে কাজ করে সেজন্য মনে হয় যে রুগীর কেমিস্ট বেশি, সেটা থেকে মনে করেন, আসলে তা না। ফার্মাসিউটিক্যাল তো অনেক বেশি। অ্যান্ড কী করবেন তাহলে? হয় ফার্মাসিউটিক্যাল কমাইতে হবে, আর না হলে ভিজিট অনলাইনে দিতে হবে। কিভাবে সম্ভব? এটা সরকার খুঁজে বের করা উচিত যে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডাক্তারদেরকে ডিস্টার্বহীন রাখবো। ঔষধের মার্কেটিং তো লাগবে। জি, কিন্তু এই ওষুধের মার্কেটিং এর পাশাপাশি কিন্তু আবার রোগীদের এইটাও বলে যে না, ডায়াগনস্টিক সেন্টারে গেলে আগেই যেই রিপোর্টের দরকার নেই, আগে 10-12টা রিপোর্ট কমন করতে হবে, তারপরে গিয়ে তারা ডায়াগনস্টিকে শুরু করে। এই ব্যাপারটাও তো আছে আমাদের সাথে। আমি আমার 1 মাস শেষ হলে আগামী 16 আগস্ট আমার 31 বছর পূর্ণ হবে আমার ডায়াগনস্টিকের। আমি এইখানে দেখি নাই যে কোনো স্ট্যান্ডার্ড ডাক্তার অতিরিক্ত টেস্ট লেখে। আমার এখানে 250-এর উপরে ডাক্তার বসে। আপনি যদি একটা বের করতে পারেন যে আমি কোনোদিন টেস্ট লিখতে প্রেশার দিয়েছি বা ডাক্তার অতিরিক্ত টেস্ট লেখে, আমি আপনাকে আমার ব্যবসা লিখে দেবো। না না, এটা আমি আসলে আপনার ইয়ের ক্ষেত্রে বলি, ওভারঅল আমাদের দেশের ওভারঅল সব জায়গায় কিন্তু খারাপ লোক আছে। জি, আপনি দেখবেন আপনার প্রফেশনেও খারাপ আছে না, আমার প্রফেশনে খারাপ আছে না, এগুলো একেবারে 1-2%। আপনি দেখেন সব জায়গাতেই, পলিটিক্যাল ফিল্ড থেকে শুরু করে একেবারে আমাদের একটা গ্রাম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 2% মানুষ খারাপ আছে, 1-2% মানুষ। ওরা সমাজে এরকম করে। সারা বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা? আসলে প্রথমত হলো আমি কৃষক পরিবার থেকে আসছি। আমি কিন্তু অনেক গর্ব করি না। আমার বাবা কৃষক ছিলেন, কৃষক পরিবার থেকে আমি এই পর্যন্ত আসছি। আমি মানুষের কল্যাণে কাজ করাই তো আমার কাজ। এখন আমার নিজের তো কোনো চাহিদা নাই। মানুষের কল্যাণে আমরা চেষ্টা করতেছি। ঢাকার পার্শ্ববর্তী আমার চেষ্টা করছি আমার উপজেলায় একটা হাসপাতাল এবং দিতে অনেক উপকার করছি। মানুষ স্বীকার করুক আর না করুক, বেশিরভাগ মানুষ স্বীকার করছে যে আলোক ঘাটালের মানুষকে, আশেপাশের উপজেলাকে অনেক কাজ করছে, অনেক কাজ করছে। আমার এখানে কিন্তু আপনার একেবারে বলতে গেলে হতদরিদ্র বিনামূল্যে পায়, আর গরিব মানুষও কিন্তু সেও পায়। আমাদের ধরেন আমরা প্রক্রিয়ার মাধ্যমে, এই যে আমার একটা ব্রাঞ্চে 10 দিন আমরা কিডনি পরীক্ষা ফ্রি করলাম, প্রায় 1000 টেস্ট করছি। আচ্ছা, আবার আমার উপজেলাতে আমি 1 মাস, আগস্ট মাস 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রতিদিন 100 টেস্ট ফ্রি করব। তো কিডনি পরীক্ষা, আমাদের সমাজে কিডনির সংখ্যা বাড়তেছে, কিডনি রোগীর সংখ্যা। আমার তো একটা মানবিক দায়িত্ব আছে মানুষকে সার্ভিস দেওয়া। আমি ধরেন 3100 টেস্ট যদি আমি করে দেই, এটা কিন্তু অনেক টাকা। একটা টেস্ট 500 টাকা, তাহলে দেখেন কত লাখ, 15 লাখ টাকার মতো না, 16 লাখ টাকার মতো আমি তো কন্ট্রিবিউশন করছি। তো অতএব একজন ব্যক্তি একটা দেশকে কিন্তু পরিবর্তন করতে পারবে না। একজন ব্যক্তি, একটা রাজনৈতিক ব্যক্তি দেশকে পরিবর্তন করতে পারবে। আমি দোয়া করি আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশকে পরিবর্তন করে দিক। সো ওভারঅল বিজনেস পার্সপেক্টিভ নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে স্পেসিফিকলি হেলথ সেক্টরে এখন যদি বাংলাদেশে, এখন আমাদের নতুন অনেক এন্টারপ্রেনার আসতেছে, ইয়াং যারা আছে তারাও চাচ্ছে যে এই সেক্টরটা নিয়ে কাজ করতে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে আমি নতুন করে এন্টারপ্রেনার হিসেবে কাজ করব এবং হেলথ সেক্টর নিয়ে কাজ করতে চাই, তারা কিভাবে আসলে শুরু করতে পারে এই জিনিসটা? এখানে আমি প্রথম বলবো যে যারা নতুন উদ্যোক্তা আসতেছে তাদেরকে আমি কর্ডিয়ালি ওয়েলকাম করব। আমাদের বাংলাদেশে আমরা যারা আছি, আমরা অর্ধেক পর্যন্ত বসতে পারি নাই। আমরা পৃথিবীর অনেকগুলো আমি দেশে গেছি। প্রথম হলো আমরা বিহেভিয়ারে পিছিয়ে আছি। আমি বলেছি আমাদের অনেক প্রতিভাবান ডাক্তার আছে, তাদেরকে সমন্বয় করে কাজে লাগাইতে হবে। পাশাপাশি এখানে ইনভেস্টমেন্ট আসতে হবে, সরকারি বেসরকারি পর্যায়ে ইনভেস্টমেন্ট আসতে হবে। তবে আমি মনে করি যে তার আগে সরকারের একটা গাইডলাইন থাকা উচিত যে আমাদের বাংলাদেশে এ ক্যাটাগরির হাসপাতালের কি সেট আপ লাগবে, বি ক্যাটাগরি হাসপাতালের কি লাগবে, সি ক্যাটাগরি কি লাগবে, ABC 3 রকম থাকতে পারে। 3 রকমই যেন অ্যাকুরেসি থাকে। একটা টেস্ট করলে যেন একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের মেশিনের মাধ্যমে করে। যেমন একটা আমরা যেটা করি মেশিন দেখি যে এটা এভরি অ্যাপ্রুভ কিনা, মানে আমেরিকান অ্যাপ্রুভাল আছে কিনা। তো এই গাইডলাইনগুলো FDA বা CE অ্যাপ্রুভ যদি দেখি তাহলে কিন্তু ওইটা বিশ্বমানের মেশিন। পাশাপাশি আমরা যে রিয়েজেন্ট কিনি,
রিয়েজেন্টেও কিন্তু মান নিম্নমান আছে, আচ্ছা। সেগুলো যদি আমরা খেয়াল করি। আর নতুন উদ্যোক্তারা আমি মনে করি আমাদের চেয়ে শিক্ষিত, আমাদের চেয়ে প্রাজ্ঞ। সেটা কিন্তু অনেক প্রমাণ হয়েছে যে ইয়াং লোকরা বেশি দক্ষ এবং প্রাজ্ঞ, এনার্জেটিক। সেই জায়গায় যে দেশাত্মবোধ নিয়ে যদি আসে, আমাদের এই প্র্যাকটিক্যাল ফিল্ডে স্বাস্থ্যসেবায় অনেক কাজ করার সুযোগ আছে। এখানে সরকারের গাইডলাইন নিয়ে যদি আপনার হেলথ কেয়ার হোক, হাসপাতাল হোক, এটা আসলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হলো, আমাদের প্রথমত হলো যে প্রত্যেকটা মানুষ যেন স্বাস্থ্যসেবার আওতায় আসে, কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। পাশাপাশি আমাদের যে টাকাটা $5 বিলিয়ন, এটা আমি প্রধানমন্ত্রীটাই মানলাম, তা হয়তো আমাদের কম বেশি হবে সমীক্ষায়। এটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নির্দিষ্ট একটা রিপোর্টের ভিত্তিতে বলছেন। 5 বিলিয়ন টাকা, 60-70 হাজার কোটি টাকা নিজের ঘরে আগে হ্যাঁ, এইটা ঘরে ফিরাইতে গেলে আমি মনে করি আমরা যদি এখন থেকে কাজ শুরু করি 10 বছর লাগবে। 10 বছর পরে আমাদের হয়তো 5 বিলিয়ন যাবে না, 1 বিলিয়ন যাবে। এটা সহনীয় পর্যায়ে। তাহলেই তো দেশটা ডেভেলপ হবে। আমরা বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। আমি চাই ওই ধরনের উদ্যোক্তারা ফিরে আসুক, আমাদের মাঝে যোগ হোক, আর সরকার আমাদেরকে সাহায্য করুক, গাইডলাইন দেখ, আমরা ভালো কাজ করব ইনশাআল্লাহ। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে মানে একদম ছোট করে জানতে চাই যে সর্বশেষ মানে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে হেলথ সেক্টরে সমৃদ্ধি করার জন্য আপনার ছোট্ট 2-3টা টিপস। আমি প্রথমত বলবো যে আমাদের যা আছে তাই নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। প্রথমত হলো আমাদের বিহেভিয়ার ভালো করতে হবে। আর দীর্ঘতম কাজ যদি আমরা করি, সরকারের এইটা অংশগ্রহণ লাগবে। সরকার চিন্তা করবে ডাক্তার প্রোডাকশন করতে হবে, বিশেষজ্ঞ ডাক্তার এবং ডাক্তার, নার্স, অন্যান্য কলাকৌশলী করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। তাহলে আমরা যদি ধরেন 70,000 কোটি টাকা প্রতি বছর বেরিয়ে যাচ্ছে, এটা যদি ফিরাইতে যাই, তাহলে আমাদের কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগবে। আমরা যদি $5 বিলিয়ন করি, আমরা হয়তো বা 50-100 বিলিয়ন আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। এটা কিন্তু সরকারের পক্ষে 1 বছরে সম্ভব না। এটা যদি সম্ভব হয় হয়তো 10 বছরে পারবে। তাহলে 10 বছর কাজ করতে হবে। পাশাপাশি প্রাইভেটকে, আমরা যারা আছি, ইতিমধ্যে প্রধানমন্ত্রী হওয়ার আগে বলছিল যে প্রাইভেটকে সম্পৃক্ত করবে। অর্থাৎ আমার কাছে আমি যতটুকু বুঝেছিলাম যে সরকারের যেটা ফুলফিল আপ নাই, যেটা সংকুলান নাই, যেমন আপনার ডায়ালাইসিস সেন্টারগুলো নাই, তারপরে হার্টের সেন্টারগুলো হয়তো ওইভাবে নাই। প্রাইভেটকে যদি সম্পৃক্ত করে, সেখানে যদি একটা প্রক্রিয়ার মাধ্যমে যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে যদি প্রাইভেটের মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে কম দামে সার্ভিস দেয়, তাহলে কিন্তু উভয় পক্ষ মিলে কাজ করতে হবে, সরকারি এবং বেসরকারি সম্পৃক্ততা লাগবে। এইভাবে দেশটা ডেভেলপ হইতে পারে, আমি স্বাস্থ্যসেবা ডেভেলপ হইতে পারে বলে আমি মনে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এত ব্যস্ততার মাঝে এসছেন, কথাগুলো শুনতে আসলে ভালো লাগছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে হচ্ছে না। হয়তোবা পরবর্তীতে আবার আপনার সময় করে আমরা আপনার কথাগুলো শুনবো। আপনাকেও ধন্যবাদ, গাজী টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং দর্শক মণ্ডলী যারা শুনবেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনলে এটা লাভবান হবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ড। জিটিভির সাথেই থাকুন।